নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি 2.0। আমার নাম সর্বজিৎ। নবম শ্রেণীর সিলেবাসের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে ফরাসি বিপ্লব, এবং এইটা সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। এবং এর আগে দুটো পার্ট আমি এই টপিকের ওপর তৈরি করেছি। তোমরা যারা দেখোনি আগের ক্লাসগুলো অবশ্যই দেখো। পরপর আমি আধুনিক ইউরোপের ইতিহাসের ভিডিও বানাচ্ছি, যেগুলো তোমাদের এই বিষয়টা সহজভাবে বুঝতে সুবিধা হবে। আজকে 3 নম্বর পার্টে যেটা আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট কিছু ঘটনা আলোচনা করব। প্রথম হচ্ছে বাস্তিল দুর্গের পতন, টেনিস কোর্টের শপথ, এছাড়াও জাতীয় সভা সম্পর্কে জানবো, কিভাবে থার্ড এস্টেট তারা এই বিদ্রোহের মধ্যে অংশগ্রহণ করে। সেই সমস্ত জিনিসগুলো আজকে এই ক্লাসে আলোচনা করব। তোমরা যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা টিপে দিও। এবং তোমরা প্লেলিস্ট অপশানে গেলে ক্লাস 9-এর যে হিস্ট্রির যে প্লেলিস্টটা সেটা পেয়ে যাবে। সেখানে আমি এই ক্লাসগুলো পরপর সাজিয়ে রাখছি, তোমাদের খুঁজে পেতে সুবিধা হবে। সেই কারণে আমি প্লেলিস্টটার লিঙ্ক নিচে ডেসক্রিপশনেও দিয়ে রাখছি। তোমরা যদি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিয়ে থাকো বা অন্যান্য ভিডিও দেখতে চাও, তাহলে আমার মেন চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো, দ্য জিকে একাডেমি। এটারও লিঙ্ক হোম সেকশনে তোমরা পেয়ে যাবে। আমরা আগের দিন এই টাইম লাইনটা দেখেছিলাম যে ফরাসি বিপ্লবে পর পর কি কি ঘটনা ঘটে, সেটা আমি আজকেও আবার অ্যাড করে দিয়েছি, কারণ এই টাইম লাইন ধরেই আমরা পরপর আলোচনা করছি। আমরা এত অবধি আগের দিন আলোচনা করেছি। আজকে যেটা আলোচনা করার রয়েছে সেটা পুরোটাই এতটা নয়, এই অবধি আমরা আজকে ডিসকাস করব, এবং বাকি যে অংশগুলো রয়েছে সেটা আমরা লাস্ট পার্টে আলোচনা করব। তো তোমরা একবার এই টাইম লাইনটায় অবশ্যই চোখ বুলিয়ে নেবে, এবং এই টাইম লাইনটা সম্পর্কে আমি আগের দিন ডিসকাস করেছিলাম। নেক্সট যেটা, এটাও আগের দিন আমি ডিসকাস করেছি যে সমাজের কাঠামো সেই সময় ফ্রান্সে কেমন ছিল, যে ফ্রান্সের রাজা তিনি সমাজের সবসময় সবার উপরে ছিলেন। এরপরে 3টে স্টেট ছিল, প্রথম স্টেট, দ্বিতীয় স্টেট এবং তৃতীয় স্টেট। আজকে এইগুলো নিয়ে আরেকবার ডিসকাস করে নিচ্ছি, কারণ এই জিনিসগুলো আমাদের আজকের ক্লাসে আসবে। তো আরেকবার করে রিভাইজ করে নিচ্ছি যে ব্যাপারটা কি ছিল। প্রথম স্টেটে ছিল হচ্ছে যাজক শ্রেণী, অর্থাৎ যারা চার্চের প্রধান ইত্যাদি ধর্মীয় প্রধান, তাদের একটা সংগঠন, সেটা হচ্ছে প্রথম স্টেট। এবং এখানে দু রকমের যাজকরা ছিল, এক নম্বর হচ্ছে উচ্চতর যাজক এবং দ্বিতীয় হচ্ছে নিম্নতর যাজক। যেখানে উচ্চতর যাজকরা নিম্নতর যাজক যারা ছিল তাদেরকে ভালো চোখে দেখতো না, মানে এরা নিজেদেরকে একটু উচ্চ মনে করতো, যেখানে যেটা নিয়ে এই নিম্নতর যাজকদের মধ্যে একটা অসন্তোষ ছিল যে আমরাও তো সেম কাজই করছি, কিন্তু এরা কেন নিজেদেরকে বেশি ক্ষমতাশালী বলে প্রমাণ করতে চাইছে। অন্যদিকে আমরা যদি দ্বিতীয় স্টেটে যাই, সেখানে রয়েছে হচ্ছে অভিজাত শ্রেণী, অর্থাৎ এরা মূলত রাজার বিভিন্ন কাজ করে, মানে মন্ত্রীর পদ নেয়, বড় বড় যে পদগুলো তারা এখান থেকেই আসছে। এখানেও দু রকমের ভাগ ছিল, প্রথম হচ্ছে জন্মসূত্রে অভিজাত এবং দ্বিতীয় হচ্ছে পোশাকি অভিজাত। জন্মসূত্রে অভিজাত যারা ছিল তারা আবার নিচের যারা পোশাকি অভিজাত তাদেরকে ভালো চোখে দেখতো না, তাদেরকে একটু ঘৃণা করতো, এবং এই নিয়ে এদের মধ্যে অসন্তোষ ছিল। এইগুলো বলার কারণ কি, এই নিম্নতর যাজকরা বা পোশাকি অভিজাতরা এরাও ফরাসি বিপ্লবে অংশগ্রহণ করবে, তো সেই কারণে এদের নামগুলো একটু মনে রাখতে হবে। অন্যদিকে সব থেকে ইম্পর্টেন্ট যে পার্টটা, সমাজের সব থেকে বেশি মানুষ যে পার্টে ছিল সেটা হচ্ছে তৃতীয় স্টেট, কারণ এখানে খুব বেশি লোক ছিল না। এরা সংখ্যায় কম ছিল, কিন্তু এদের কাছে পাওয়ার অনেক বেশি ছিল, অর্থ অনেক বেশি ছিল। অন্যদিকে তৃতীয় স্টেটের মানুষের সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু তাদের হাতে অর্থের পরিমাণ কম ছিল। তাছাড়া এদেরকেই অধিকাংশ ট্যাক্সের যে বোঝাটা সেটা পে করতে হতো। প্রথম স্টেট বা দ্বিতীয় স্টেট বা রাজা তো নিজে অবশ্যই নয়, তারা কোনোভাবেই ট্যাক্সের আওতায় ছিল না। তৃতীয় স্টেটকে কয়েকটা ভাগে ভাগ করা যাচ্ছে, যে ভাগগুলো তোমরা পাশে দেখতে পাচ্ছ নিচে। প্রথম হচ্ছে বুর্জোয়া শ্রেণী, সেকেন্ড হচ্ছে কৃষক শ্রেণী এবং থার্ড হচ্ছে সাকুলত। এইরকম 3টে ভাগে ভাগ করা হচ্ছে। এই বুর্জোয়া শ্রেণীর মধ্যে আবার 3টে ভাগ রয়েছে, উচ্চ, মধ্যম, নিম্ন বুর্জোয়া। সেটা অতটা আমাদের ইম্পর্টেন্ট ব্যাপার নয়, কিন্তু এই বুর্জোয়া শ্রেণী কারা তাদেরকে আজকে আমরা জানবো, যে এরা অ্যাকচুয়ালি এই 3জনের মধ্যে সব থেকে, মানে তৃতীয় স্টেটের যে 3জন রয়েছে তাদের মধ্যে সব থেকে ধনী ছিল, তাদের হাতে একটু হলেও পাওয়ার ছিল। আর কৃষক শ্রেণী, এরা অ্যাকচুয়ালি 3 ধরনের কৃষক ছিল, স্বাধীন কৃষক, ভাগচাষী এবং ভূমিদাস। যাদের মধ্যে ভূমিদাসদের অবস্থা সব থেকে খারাপ ছিল, স্বাধীন কৃষক যারা তাদের অবস্থা একটু হলেও ভালো ছিল। অন্যদিকে সাকুলত শ্রেণী, এরা এই তৃতীয় স্টেটের মধ্যে সব থেকে গরিব ছিল, এবং এরা সকলেই অ্যাকচুয়ালি বিপ্লবে অংশগ্রহণ করবে। আগের দিন আমরা দেখেছিলাম যে
কি কারণে এরা বিপ্লবে অংশগ্রহণ করে বা তাদের উদ্দেশ্য কি ছিল, তাদের লক্ষ্য কি ছিল, সেইগুলো আমরা আগের দিন দেখেছিলাম। আমরা আগের দিনের আলোচনা যেখানে শেষ করেছিলাম যে আগের দিনের যে মেন টপিক ছিল সেটা হচ্ছে রাজার সঙ্গে অভিজাতদের বিদ্রোহ। রাজা এবং অভিজাতদের মধ্যে যে বিদ্রোহ হয়, কেন অভিজাতরা বিদ্রোহ করে, সেই জিনিসগুলো দেখেছিলাম। আজকে আমরা দেখব যে রাজার সঙ্গে তৃতীয় সম্প্রদায়ের বিদ্রোহ এবার শুরু হচ্ছে এবং এইখান থেকেই যে ফরাসি বিপ্লব সেটা পুরোপুরি মোড় ঘুরে যায়। কারণ অভিজাত বিপ্লব যেটা ছিল বা অভিজাতদের যে বিদ্রোহটা ছিল সেটা ফরাসি বিপ্লবের মধ্যে হলেও এই বিদ্রোহটা মূলত অভিজাতদের নিজেদের স্বার্থ রক্ষার কারণে ছিল। সেখানে সমাজের ভালো করব, প্রচুর মানুষের, সমাজের একটা বড় অংশের ভালো হবে, সেই রকম কোনো উদ্দেশ্য ছিল না। কিন্তু তৃতীয় সম্প্রদায় যখন বা থার্ড স্টেট যখন বিদ্রোহে অংশগ্রহণ করে, তখন থেকে ব্যাপারটা চেঞ্জ হতে থাকে এবং তখন তারা সমাজের কথা বলতে থাকে, সকলের সমান অধিকারের কথা বলতে থাকে, যেগুলোর জন্য ফরাসি বিপ্লব এতটা জনপ্রিয় সেটা অ্যাকচুয়ালি এখান থেকেই শুরু হয়। এবার এটার মেন কারণ কি, তৃতীয় সম্প্রদায় কেন বিদ্রোহ করছে রাজার বিরুদ্ধে, তার সেটা হচ্ছে এস্টেট জেনারেল নিয়ে এই সময় প্রবলেম শুরু হয়। এবার এই এস্টেট জেনারেল বস্তুটা কি, এস্টেট জেনারেল হচ্ছে এই তিনটে সম্প্রদায়ের কিছু নির্বাচিত বা কিছু মানুষদের নিয়ে গঠিত একটা অর্গানাইজেশন। আজকে যেমন আমাদের লোকসভা রাজ্যসভা রয়েছে, সেরকম একটা অর্গানাইজেশন যেখানে এই সমস্ত শ্রেণী থেকে কিছু কিছু মানুষ এসে অংশগ্রহণ করবে। কিন্তু যে এস্টেট জেনারেল ছিল, প্রথম কথা তো তার নির্বাচন বহুদিন ধরে হয়নি, প্রায় 175 বছর ধরে ফ্রান্সে এর কোনো নির্বাচন অধিবেশন হয়নি। কেন? কারণ রাজা তখন নিজে সর্বে সর্বা ছিল এবং সে যেরকম ভাবে মনে করতো সেইভাবে শাসন করত। রাজার যখন মনে হতো যে না, একটা এস্টেট জেনারেলের অধিবেশন আহ্বান করা দরকার, তখন সে করে দিত। এরকম কোনো বাধ্যবাধকতা ছিল না যে 1 বছর অন্তর বা 6 মাস অন্তর এরকম একটা অধিবেশন হবে, এইরকম কিছু ব্যাপারই ছিল না। দীর্ঘ 175 বছর পরে ফার্স্ট টাইম অধিবেশন, মানে বহুদিন পর অধিবেশন হওয়ার একটা প্রস্তুতি শুরু হয় এবং এখানে প্রতিনিধিদের কিভাবে নির্বাচন করা হবে, ভোটিং পদ্ধতি কি হবে, সেই নিয়ে প্রথম সংঘাত শুরু হয় রাজার সঙ্গে তৃতীয় সম্প্রদায়ের। অন্যদিকে আমরা প্রথম থেকে আলোচনা করে আসছি যে ফ্রান্সের এই সময় অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না। দেশে ক্ষুধা বৃদ্ধি পাচ্ছিল, মানুষের কাছে টাকা ছিল না, খুব বেশি খাদ্যশস্যের অভাব ছিল। ফ্রান্সে এই সময় বিভিন্ন সম্প্রদায় থেকে, মানে নিচের শ্রেণী থেকেই সব থেকে বেশি ক্রোধ উঠে এসেছিল। এর পিছনে মেন কারণই হচ্ছে তাদেরকেই ট্যাক্স পে করতে হচ্ছে, অথচ তাদের কাছেই খাবার নেই বা খাবারের দাম বেশি, এইরকম একটা ব্যাপার, যার ফলে তারা এমনিতেই জনগণ ক্ষুব্ধ ছিল। এবং তৃতীয় সম্প্রদায়ের মধ্যে সব থেকে যারা ধনী অর্থাৎ বুর্জোয়ারা, এই বুর্জোয়ারা যতই তাদের কাছে একটু বেশি টাকা থাকুক না কেন, এদের সমাজে কোনো মর্যাদাই ছিল না। যতই তারা মানে তুলনামূলকভাবে এই তিনটে শ্রেণীর মধ্যে, বুর্জোয়া, কৃষক এবং সাকুলতদের মধ্যে তারা যতই বিত্তবান হোক না কেন, তাদের সমাজে কোনো মর্যাদা ছিল না। কারণ সামাজিক দিক থেকে তারা কোথায় আসছে, তৃতীয় স্টেট অর্থাৎ একদম সবার লাস্টে আসছে। এবং এরা রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে যে আমাদেরও তো সামাজিক মর্যাদা দেওয়া উচিত। তো সেইটা নিয়ে প্রবলেম হয় এবং তৃতীয় স্টেটের যারা মানুষ ছিল তাদের মধ্যে থেকে প্রথম বুর্জোয়ারাই এগিয়ে আসে এই বিদ্রোহটা করার জন্য। প্রথম কারণ কি, প্রথম কারণ হচ্ছে এই যে বুর্জোয়া শ্রেণী, তারা অন্যান্য যারা শ্রেণী ছিল, এই কৃষক শ্রেণী বা সাকুলত, তাদের থেকে একটু হলেও বেশি শিক্ষিত ছিল। ইভেন এদের মধ্যে অনেকেই খুব বেশি শিক্ষিত ছিল, তারা পড়াশুনো জানতো, তারা সমাজে কি চলছে সেই সমস্ত সম্পর্কে ভাবতে থাকতো। এরা একটা জিনিস উপলব্ধি করে যে অভিজাতদের সঙ্গে রাজার যে সংগ্রামটা চলছে না, সেটা সাধারণ মানুষের ভালোর জন্য একদমই নয়, সেটা কিসের জন্য, অভিজাত গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য। তখন এরা একটা জিনিস দেখছে যে যাই হোক অভিজাতরা বিদ্রোহ করেছে এবং তারা সফল হয়েছে, কিন্তু সেই সফলতার কোনো লাভ আমরা পাচ্ছি না, তাহলে আমরা কেন করব না, আমাদেরও উচিত করা রাজার বিরুদ্ধে লড়াই করা। তো বুর্জোয়ারা প্রথমে এটা উপলব্ধি করে যে অভিজাতদের সংগ্রামের মধ্যে আমাদের ঢুকে লাভ নেই, বরঞ্চ আমাদের একটা নিজেদের সংগ্রাম করা উচিত। এবং যেমনটি ঠিক ছিল যে দীর্ঘ 175 বছর পরে এস্টেট জেনারেলের একটা অধিবেশন হবে
এবং সেখানে এটা হচ্ছে 1789 জানুয়ারি মাসে স্টেট জেনারেলের নির্বাচন শুরু হয় এবং নির্বাচন যখন শুরু হয় তখন তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে 610 জন প্রতিনিধি নির্বাচিত হন। সংখ্যায় তারা দেখে মনে হচ্ছে অনেকটা বড় সংখ্যা, কিন্তু অ্যাকচুয়ালি এবার যখন এই অধিবেশনটা কাজ করবে তার মধ্যে যে ভোট হবে সেই ভোটের সিস্টেম সেই সময় কেমন ছিল, সেটা ছিল হচ্ছে গোষ্ঠী কেন্দ্রিক। অর্থাৎ ধরো কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, ওকে, সেই বিষয়টা আদৌ পাস হবে কি হবে না সেটা নিয়ে একটা ভোট হবে। ভোটে তিনটে সম্প্রদায়ের জন্য তিনটে ভোট রয়েছে, অভিজাত শ্রেণী, যাজক মানে যাজক শ্রেণী, অভিজাত শ্রেণী এবং তৃতীয় সম্প্রদায় যেটা ফার্স্ট এস্টেট, সেকেন্ড এস্টেট এবং থার্ড এস্টেট, প্রত্যেকের জন্য একটা করে ভোট ছিল। অর্থাৎ পুরো যারা তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধি রয়েছেন তাদের মাত্র একটাই ভোট, পুরো যারা দ্বিতীয় এস্টেটের মানুষ রয়েছেন তাদের জন্য একটা ভোট, আবার যারা প্রথম এস্টেটের মানুষ রয়েছেন তাদের জন্য একটা ভোট। এর বিরুদ্ধে, এই ভোটিং পদ্ধতির বিরুদ্ধে তৃতীয় সম্প্রদায় বলে যে না, এরকম ভোট দিলে ভোটের সিস্টেম এরকম হওয়া উচিত নয়, এখানে কি হওয়া উচিত, মাথা পিছু ভোটদানের ব্যবস্থা করা উচিত। এবার স্বাভাবিকভাবে এই যে তৃতীয় সম্প্রদায় তাদের মধ্যে থেকে 610 জন প্রতিনিধি রয়েছে, 610 জন মানে 610টা ভোট। অন্যদিকে এই যে সম্প্রদায়গুলো ছিল তাদের এত সংখ্যা ছিল না। তো যদি তৃতীয় এইরকম মাথাপিছু ভোটের পদ্ধতি শুরু হয় তাহলে এই গোষ্ঠীটা পাওয়ারফুল হয়ে যাবে এবং এই এতে অধিবেশনে তারা তাদের কর্তৃত্ব ফলাবে। এইটা রাজারও ভয় ছিল, তার সঙ্গে অভিজাতদেরও ভয় ছিল। কারণ রাজা জানে যে অভিজাতরা যতই বিদ্রোহ করুক না কেন, যদি কোনো এরকম কিছু করতে হয়, এমন কিছু কঠিন সিদ্ধান্ত বা কোনো নতুন সিদ্ধান্ত যদি নিতে হয়, তাহলে রাজা যদি বলে এই দুটো সম্প্রদায় রাজার পক্ষেই ভোট দেবে, যাই হয়ে যাক। কারণ তারাও জানে যে যদি রাজার বিপক্ষে ভোট দিই আমরা তাহলে আমাদের নিজেদেরও পাওয়ার চলে যাবে। তো এই দুটো সম্প্রদায় যতই বিদ্রোহ করুক যাই করুক এরা কিন্তু রাজার বিরুদ্ধে যাবে না। কিন্তু যদি এবং এই সিস্টেমে যদি ভোট হয়, পুরনো যে সিস্টেম যে প্রত্যেকটা গোষ্ঠীর জন্য একটা করে ভোট, তাহলে স্বাভাবিকভাবে কিছু যাই হোক না কেন 2-1 ভোটে রাজা হেরে জিতে যাবে। এরম একটা ভোট যদি নেগেটিভেও দেয়, দুটো ভোটে জিতে যাবে। কিন্তু যদি মাথা পিছু ভোট হয় তাহলে কি হবে, এইরকম ব্যাপারটা হবে না। 610 জনের মধ্যে 610 জনই যদি বিপক্ষে ভোট দেয়, রাজা হেরে যাবে এবং তার সঙ্গে সঙ্গে অভিজাতদেরও ক্ষমতা চলে যাবে। সেখানে এই তৃতীয় সম্প্রদায় ক্ষমতাশালী হয়ে যাবে। যখন এটা অভিজাতরা বুঝতে পারে তখন তারা ভয় পেয়ে যায় যে না, এরকম তো করা যাবে না। তাহলে কি করতে হবে, রাজার সঙ্গে তখন সহযোগিতার নীতি তারা গ্রহণ করতে শুরু করে। অর্থাৎ যে অভিজাতরা এতদিন অব্দি বিদ্রোহ করছিল রাজার বিরুদ্ধে, তারা এখন এক পাল্টিতে রাজার দিকে চলে যায় যে না, এরকম করলে তৃতীয় সম্প্রদায় আমাদের থেকে নিচে যারা রয়েছে তারা পাওয়ারফুল হয়ে যাবে, তারা এখানে ডিসিশন নেবে, সেটা করতে দেওয়া যাবে না। এবং আরেকটা জিনিস মনে রাখো যে সেই সময় ভোটিং সিস্টেম কিরকম ছিল। ভোটিং সিস্টেমে বলা হয়েছিল যে মানে টোটাল যে এই যে অধিবেশনটা যে ভোট হচ্ছে, যে স্টেট জেনারেল যেটা তৈরি হচ্ছে, সেইটাতে কারা কারা সদস্য হবে, সেটা কিভাবে ভোট হবে, সমস্ত মানুষ ভোট দেবে যাদের বয়স 25 বছর হয়ে গেছে এবং যারা ট্যাক্স দেয়। এই শ্রেণীর মধ্যে বিশেষত কারা আছে, একটু যারা মধ্যবিত্ত, একটু যাদের কাছে মানে আমি শুধু তৃতীয় সম্প্রদায়ের যদি ধরি, তৃতীয় সম্প্রদায় থেকে তারাই যে ভোট দিতে পারতো যারা একটু মধ্যবিত্ত, যাদের কাছে একটু বেশি টাকা পয়সা রয়েছে, অর্থাৎ তারা একটু চিন্তা ভাবনাও বেশি করছে কারণ তাদের বিদ্যা রয়েছে, মানে তারা পড়াশুনো জানে। তো এরকম ব্যক্তিদেরকে নির্বাচন করে পাঠানো হয়েছিল। এবার এরা জানে বা এরা বুঝতে পারে যে দেখো রাজার সঙ্গে অভিজাতরা মিশে যাচ্ছে, তারা কিন্তু নিজেদের আখের গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং এই টাইমটা এসে গেছে বিদ্রোহ করার, যে বিদ্রোহটার কথা তারা ভাবছিল। তো অ্যাকচুয়ালি এখান থেকে রাজা বনাম তৃতীয় এস্টেট তাদের একটা লড়াই শুরু হয়ে যায়। অন্যদিকে আমরা যদি এই সমস্ত কিছুতে জ্যাকোবিন ক্লাবের ভূমিকা দেখি, আমরা জ্যাকোবিন ক্লাবের নাম অনেকবার পাবো এরপরে। জ্যাকোবিন ক্লাব অ্যাকচুয়ালি কোত্থেকে এলো, খুব ফেমাস একটা নাম এই জ্যাকোবিন ক্লাব। 30 এপ্রিল 1789 খ্রিস্টাব্দে একটা ক্লাব তৈরি হয় যেটার নাম হচ্ছে ব্রেটন ক্লাব। খুব বেশি মেম্বার ছিল না, 15-20 জন মেম্বার ছিল।
এবং এইটাই ছিল যে ফেমাস জ্যাকোবিন ক্লাব তার ভিত্তি। 1789 খ্রিস্টাব্দে এরপরে আরেকটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় যেটার নাম হচ্ছে সোসাইটি অফ ফ্রেন্ডস অফ দ্য কনস্টিটিউশন। এই যে সংগঠনটা, এটা যেখানে মিটিং করে সেটা অ্যাকচুয়ালি একটা সেই জায়গাটারই নাম ছিল হচ্ছে জ্যাকোবিন ক্লাব। ঠিক আছে, জ্যাকোবিন ক্লাব অ্যাকচুয়াল যে সংগঠনটা সেটার নাম এইটা সোসাইটি অফ ফ্রেন্ডস অফ দ্য কনস্টিটিউশন। তারা যেখানে মিটিং করছে সেই জায়গাটার নাম হচ্ছে জ্যাকোবিন ক্লাব, এবং সেইখান থেকেই এই জ্যাকোবিন ক্লাবের নামকরণ হয়ে যাচ্ছে। এই জায়গাটার নামকরণেই জ্যাকোবিন ক্লাব হয়ে যাচ্ছে। কেউ আর এই নামটা খুব একটা মনে রাখে না, সোসাইটি অফ ফ্রেন্ডস অফ দ্য কনস্টিটিউশন। তারা সকলেই এই কমিটি, এই যে অর্গানাইজেশনটা তার যারা সদস্য তাদেরকে জ্যাকোবিন ক্লাব নামে জানতে শুরু করে, এবং আমরাও সেই জ্যাকোবিন ক্লাবই নাম নিয়ে চলবো। এবার এরা কি প্রচন্ড র্যাডিক্যাল ছিল, দেশের বিরুদ্ধে কথা বলতো, রাজার বিরুদ্ধে কথা বলতো? না, এরকম না। সরকার বিরোধী এরা প্রথমে ছিল না, এরা অ্যাকচুয়ালি দেশপ্রেমিক হিসেবে তারা দেশকে ভালোবাসে, দেশের ভালোর জন্য কথা বলে, এইরকম একটা গোষ্ঠী রূপে জনপ্রিয়তা লাভ করে। এখানে খুব বিখ্যাত কিছু সদস্যদের নাম হচ্ছে মিরাবু, তারপর হচ্ছে লাফায়েত, তারপরে বার্নাভ, রোবস্পিয়ার, এরা সবাই এখানকার সদস্য ছিলেন, ফেমাস ফেমাস সদস্য ছিলেন। এবং তোমরা জানো যে জ্যাকোবিন ক্লাবের সঙ্গে ভারতেরও একটা সম্পর্ক ছিল, কারণ টিপু সুলতান হয়তো তোমরা এটা শুনে থাকবে যে টিপু সুলতান জ্যাকোবিন ক্লাবের সদস্য হয়েছিলেন। তিনি তার রাজ্য মহীশূরে একটা এই ক্লাবের মিটিং অর্গানাইজ করেন, সেখানে তিনি বক্তৃতা দেন, নিজেকে সিটিজেন টিপু বলেন। সিটিজেন মানে হচ্ছে নাগরিক। একদিকে তিনি রাজা, কিন্তু তিনি এই গণতন্ত্র বা এই সমস্ত কিছুর একটা ছিলেন, তিনি সেগুলোকে ভালোবাসতেন। তো সেই জন্য তিনি নিজেকে নাগরিক টিপু বলে এখানে ঘোষণা করেন। যাই হোক, এরা ভারতেও একটা প্রভাব যেহেতু ছিল সেটা আমি এখানে বললাম। তো জ্যাকোবিন ক্লাব এই সমস্ত ব্যাপারে ধীরে ধীরে ইনভলভ হতে শুরু করে। কিভাবে? যেমন রোবস্পিয়ার, ইনি বলেন যে স্টেট জেনারেল কিভাবে গঠিত হওয়া উচিত। যে বিতর্কটা চলছিল যে ভোটিং সিস্টেম কিরকম ভাবে হবে, প্রত্যেকটা গোষ্ঠীর জন্য একটা করে ভোট নাকি মাথাপিছু ভোট, সেটাতে মাথাপিছু ভোটের পক্ষে তিনি যান। অর্থাৎ তিনি বলছেন যে পুরনো যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি এবার পরিত্যাগ করা উচিত, মানুষের কথা শোনা উচিত, এবং নিচের যে সম্প্রদায় তাদের কথাটা মেনে নেওয়া উচিত, যে হ্যাঁ এবার মাথাপিছু ভোটেতে মাথাপিছু ভোট নেওয়া দরকার। তো আমরা ধীরে ধীরে এরপরে আরো জ্যাকোবিন ক্লাব সম্পর্কে জানবো, জ্যাকোবিন ক্লাবের শাসন সম্পর্কে দেখবো। নেক্সট ক্লাসেই সেগুলো তোমরা জানতে পারবে আরো জ্যাকোবিন ক্লাব সম্পর্কে। এবার একটা খুব ফেমাস ঘটনা, যেটা হচ্ছে টেনিস কোর্টের শপথ। তো স্টেট জেনারেল তৈরি হয়ে গেছে, স্টেট জেনারেলের অধিবেশন শুরু হয়ে গেছে, কিন্তু তাতে ভোট কি হবে সেই নিয়ে যে তৃতীয় সম্প্রদায় বনাম অভিজাত এইটা চলছিল, তার ফলে একটা অচল অবস্থা তৈরি হয়। প্রায় 1.5 মাস ধরে অধিবেশন চলছিল না, মানে অধিবেশনের দিন ঠিক হচ্ছে, কিন্তু সকলেই এসে সেখানে জানাচ্ছে যে না, আগের ভোটিং সিস্টেম চলবে না, আমাদের মাথাপিছু ভোট দিতে হবে। এই নিয়ে একটা অচল অবস্থা তৈরি হয়। স্টেট জেনারেলের অধিবেশন শুরু হলেও সেটা কোনোভাবেই কাজ করতে পারছিল না। এইরকম অবস্থাতে 17ই জুন 1789 সালে আবেসিয়েস বলে একজন বিখ্যাত ব্যক্তির পরামর্শ অনুযায়ী তৃতীয় সম্প্রদায় তারা নিজেদেরকে জাতীয় সভা বলে ঘোষণা করে, যে আমরা এই স্টেট জেনারেল এই সমস্তর মধ্যে আমরা নেই, আমরা নিজেরা জাতীয় সভা গঠন করব, এবং জাতীয় সভা এটা বিশেষ ভূমিকা পালন করবে এই ফরাসি বিপ্লবে। এর নেক্সট স্লাইডেই তোমরা দেখতে পাবে এই ডেটটা ইম্পর্টেন্ট। 17ই জুন 1789 সালে এই জাতীয় সভা গঠিত হয়। এবার যখন প্রেসার খুব বেশি বৃদ্ধি পেতে থাকে রাজার ওপরে, প্রথমে তো রাজা ডাইরেক্ট ডিনাই করে দেয় যে তোমরা যেটা চাইছো সেটা একদমই দেওয়া হবে না, মাথাপিছু ভোট একদমই হবে না। কিন্তু যখন প্রবলেমটা এখানে চাপ সৃষ্টি হতে থাকে, তখন 22 এবং 23শে জুন এই দুদিন, মানে এই দুদিনের মধ্যে কোনো একটা দিনে জাতীয় সভার অধিবেশনে মিলিত হওয়ার কথা বলেন, যে হ্যাঁ আমরা সবাই যে জাতীয় সভা তৈরি হয়েছে সেখানে আমরা মিলিত হব। কিন্তু রাজা তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন। সেখানে গিয়ে দেখা যায় যে রাজা উপস্থিত হননি। তখন এই তৃতীয় সম্প্রদায় জাতীয় সভার কাছেই একটা টেনিস কোর্ট ছিল, টেনিস খেলার যেরকম কোর্ট হয় তোমরা দেখেছো ছবিতে, তো সেরকম একটা টেনিস কোর্ট ছিল পরিত্যক্ত। সেই টেনিস কোর্টে চলে যান এবং নিজেরা একটা শপথ নেন।
তারা শপথ নেন যে রাজতন্ত্রকে এবার সম্পূর্ণভাবে ধ্বংস করবেন তারা, এবং সেই জায়গাতে সংবিধান তৈরি হবে, শাসনতন্ত্র নতুন হবে, অর্থাৎ সেখানে রাজা প্রধান হবে না, মানুষ প্রধান হবে। তো এইভাবে তারা একটা শপথ নেন যে আমরা এইটা করে দেখাবো। তো সেই ব্যাপারটাই টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। এবং এখানে শুধু যে তৃতীয় সম্প্রদায় ছিল তা নয়, যাজকদের মধ্যে থেকে প্রায় 139 জন এবং অভিজাতদের মধ্যে থেকে প্রায় 47 জন এখানে তৃতীয় সম্প্রদায়ের পক্ষে যোগ দিয়েছিল। তারাও বলে যে হ্যাঁ, আমরাও এটাতে সাপোর্ট জানাচ্ছি, আমরাও নতুন সংবিধান তৈরি করাতে সাপোর্ট জানাচ্ছি, আমরাও নতুন শাসনতন্ত্র চাইছি। এবার যাজক এবং অভিজাতদের কোন শ্রেণীটা? যারা উপরের শ্রেণীর উপরে বিরক্ত ছিল, যাজকদের মধ্যে যারা নিম্নতর যাজক ছিল, বা অভিজাতদের মধ্যে যারা ছিল, পোশাকি অভিজাত ছিল, তারা এদের সঙ্গে যুক্ত হয়, দিয়ে একটা স্ট্রং অর্গানাইজেশন এখানে তৈরি হয়। এই সমস্ত দেখে রাজা অ্যাকচুয়ালি কি ভাবছিল যে এরা কতদিন করছে, করুক, আমার কাছে কি রয়েছে, পাওয়ার রয়েছে, আমার কাছে সৈন্য রয়েছে, আমি এগুলোকে সব বন্ধ করে দেবো। 23শে জুন 1789 সালে রাজা এই তৃতীয় এস্টেটের সমস্ত কাজ, তারা যা করছে, এই সমস্ত শপথ সমস্ত কিছুকে বেআইনি বলে ঘোষণা করেন। কিন্তু তৃতীয় এস্টেট এখন স্ট্রং হয়ে গেছে, তারা ডাইরেক্ট রাজাকে রিজেক্ট করে যে না, রাজার আদেশ আমরা মানবো না। ফাইনালি এত কিছু হওয়ার পরে সোরস লুই একটা জিনিস বুঝতে পারেন যে এই তৃতীয় এস্টেটকে আর আটকে রাখা যাচ্ছে না, তাদের বিরুদ্ধে আর আমরা শুধু সৈন্য বল দিয়ে করতে পারছি না, কারণ তৃতীয় এস্টেটের মধ্যে অনেক বেশি সংখ্যায় মানুষ রয়েছে। তো ফাইনালি রাজা কি করে, মাথাপিছু ভোটের যে দাবি ছিল সেটা মেনে নেন, যে যাও তোমাদের যা ছিল সেটা আমরা মেনে নিচ্ছি। 27শে জুন 1789 সালে রাজা এখানে মেনে নেন এবং তিনটে সম্প্রদায়, ফার্স্ট এস্টেট, সেকেন্ড এস্টেট এবং থার্ড এস্টেট, তাদেরকে একত্রিত ভাবে সভায় মিলিত হওয়ার জন্য বলে। কবে সেটা? 30শে জুন। তো ফাইনালি এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এগেন এখানে তৃতীয় এস্টেটও জয়লাভ করছে, তৃতীয় সম্প্রদায়ও এবার জয়লাভ করছে। প্রথমে অভিজাতরাও জয়লাভ করেছিল রাজার বিরুদ্ধে একটা আন্দোলন করে, তাদের যে দাবিগুলো ছিল সেগুলো তারা মেনে নিতে রাজা বাধ্য হয়েছিলেন। তৃতীয় এস্টেটের যে দাবি ছিল সেটাও রাজা মেনে নিতে বাধ্য হচ্ছেন। তো এই যে ঘটনাটা, সেটা তৃতীয় সম্প্রদায়ের জয়লাভ বা বুর্জোয়া বিপ্লব নামে পরিচিত। কারণ তৃতীয় এস্টেটের মধ্যে, থার্ড এস্টেটের মধ্যে প্রথমেই যেটা বললাম যে অধিকাংশ যারা মেম্বার ছিলেন তারাই বুর্জোয়া শ্রেণী থেকে ছিলেন, তো সেই কারণে এটা বুর্জোয়া বিপ্লব নামেও পরিচিত। নেক্সট যে ঘটনাটা, সেটা আরো ইম্পর্টেন্ট ঘটনা, সেটা হচ্ছে বাস্তিল দুর্গের পতন। রাজা একদিকে মেনে নিয়েছেন যে ঠিক আছে, যেরকম যা বলা হয়েছে সমস্ত কিছু হবে, একদিকে যেমন তিনি মেনে নিচ্ছেন, অন্যদিকে তিনি আবার উল্টো কাজ করতে শুরু করছেন যে আমরা যেভাবে হোক তৃতীয় সম্প্রদায়ের যে পাওয়ার গুলো রয়েছে সেগুলোকে কমিয়ে দেবো। রাজা এইটা মনে মনে ভাবছে যে কিভাবে করা যেতে পারে। এবং এই সময় রাজার এমনই অবস্থা ছিল যে তার কোনো ভালো কথা বলছে কেউ, কোনো মন্ত্রী বা কোনো একজন ব্যক্তি যদি কেউ ভালো কথা বলছে এবং সেটা যদি রাজার পছন্দ না হয়, তাকে তিনি পদচ্যুত করে দেন। এইরকম একটা পরিস্থিতিতে মন্ত্রী ছিলেন যিনি এই সময় একজন জনপ্রিয় মন্ত্রী, তার নাম হচ্ছে নেকার। 11ই জুলাই রাজা তাকে পদত্যাগ করতে বাধ্য করেন। জাতীয় সভা তৈরি হয়ে গেছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি যেরকম বললাম যে সেটাকে কিভাবে দমন করা যায় তার জন্য তিনি চিন্তা ভাবনা করতে শুরু করেন। প্যারিস, ভার্সাই এই সমস্ত জায়গাতে প্রচুর সৈন্য মোতায়েন করা হয়। এছাড়াও অন্যান্য কারণ তো ছিলই, খাদ্যাভাব, দ্রব্য মূল্য বৃদ্ধি, বেকারত্ব, এই সমস্ত তো ছিলই, সরকারের বৈষম্যমূলক কর নীতি, এইগুলো জনগণের মধ্যে বিশাল অসন্তোষের সৃষ্টি করছে। যে রাজা যেটা তারা ভাবছে যে আমরা জয়লাভ করেছি, তারপরে রাজা আবার উল্টো গান গাইতে শুরু করেছে। তো এই সমস্ত কিছুর জন্য ফাইনালি যখন সাধারণ মানুষ বিরক্ত হয়ে যায়, তখন তারা পুরোপুরি অস্ত্র হাতে রাস্তায় নেমে যায়। যখন তারা দেখে, তাদের মনে হয়েছিল যে জাতীয় সভা যেটা, সেটা এবার ভেঙে যেতে বসেছে। রাজা মেনে নিয়েছিল এক সময়, তারপর ষড়যন্ত্র করে রাজা আবার সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। যখন এরকম একটা পরিস্থিতি তৈরি হয়, 14ই জুলাই, সালটা সেম চলছে এখনো, 1789, এই সময় তারা অস্ত্র হাতে নেমে আসে। এবং সেই সময় রাজার যেটা স্বৈরাচারী শাসনের প্রতীক ছিল, অর্থাৎ বাস্তিল দুর্গ, আমি প্রথম দিনও এটা সম্পর্কে বলেছিলাম যে কিভাবে রাজা যাকে পারতো সেরকম ধরে বাস্তিল দুর্গে করে দিত, বন্দি করে দিত, সেই বাস্তিল দুর্গের উপর আক্রমণ করে। এবার এখানে আরো একটা ব্যাপার বলার রয়েছে, সেটা হচ্ছে সৈন্যবাহিনী। যে সেনাবাহিনী
রাজার ছিল তারাও এখানে কোনো রকম এ তো করেইনি, বাধা তো দেয়নি, বরঞ্চ তারা এই মানুষকে জনসাধারণকে সাপোর্ট করে। কেন? কারণ সৈন্যবাহিনী নিজেরাই অর্থ পাচ্ছিল না, মাইনে পাচ্ছিল না। ফ্রান্সের অর্থনৈতিক পরিস্থিতি কি ছিল, কি রকম বেহাল ছিল, সেটা তো আমরা আগের দিনই দেখে এসেছি। তো সৈন্যবাহিনীও এখানে সাপোর্ট করে। এবং বাস্তিল দুর্গ, যেটা তোমরা পাশে ছবিতে দেখতে পাবে এখানে, এই দুর্গের প্রত্যেকটা ইট নামিয়ে দেওয়া হয়, এই দুর্গটাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়। এখানে প্রচুর অস্ত্রশস্ত্র ছিল, মজুত করা ছিল, সেগুলো সমস্ত মানুষ করে নেয়, মানে অধিকার করে নেয়। যত বন্দী ছিল তাদেরকে ছাড়িয়ে দেওয়া হয়। বন্দীরা তো অধিকাংশই এরকম ছিল, যারাই রাজার বিরুদ্ধে কথা বলছে তাদেরকেই ধরে বন্দী করা হচ্ছে, কোনো বিচার নেই, কিছু নেই। তো তাদের সবাইকে এখানে মুক্তি দেওয়া হয়। এইভাবে বাস্তিল দুর্গ ভেঙে দেওয়া হয় এবং এই ঘটনা বাস্তিল দুর্গের পতন নামে পরিচিত। এবং এই জিনিসটা মানুষের মধ্যে প্রচন্ড উদ্দীপনার সৃষ্টি করে। তারপরেই তারা ডাইরেক্ট অভিজাতদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, যে অনেক হয়েছে, আমরা আর অভিজাতদের শাসন মানব না। আমরা দেখেছিলাম যে অভিজাতরা অ্যাকচুয়ালি কি, তারা অনেক বেশি তাদের জমি ছিল, সেই জমিতেই অ্যাকচুয়ালি এই তৃতীয় সম্প্রদায় কাজ করত, ওয়ান টাইপ অফ তারা জমিদার হিসেবে কাজ করত। তো এখানে তারা বলে যে না, আমরা এই জিনিস আর আমরা মানছি না। অভিজাতদের উপর আক্রমণ করা শুরু হয়। তাদের যে দুর্গগুলো ছিল, হ্যাঁ সেখানে সেই সময় মানে জমিদারদের মতোই ভাবতে পারো যে এরাও দুর্গে থাকতো, সেই সমস্ত দুর্গগুলোকে আক্রমণ করা হয়। তাদের জমিদারির যে সমস্ত সামন্ত নথি ছিল সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়। এই পরিস্থিতিতে অভিজাতরা পড়ে যায় মহা সমস্যায়। তারা ভাবে যে যদি আমাদের প্রাণে বাঁচতে হয়, আগে প্রাণ নাকি আগে পাওয়ার, তারা ভাবে যে প্রাণে বাঁচতে হবে। তখন অভিজাতরা কি করে, যে তাদের সমস্ত যে ক্ষমতা, সুযোগ সুবিধা, অধিকার ছিল সামন্ত ব্যবস্থাতে, তারা যে প্রধান, তাদের হাতে প্রচুর জমি রয়েছে, সমস্ত অধিকার তারা সমর্পণ করে দেয় সাধারণ মানুষের কাছে, যে অনেক হয়েছে, আমাদের পাওয়ার চাই না, আমাদেরকে প্রাণে বাঁচাও। তো 4 আগস্ট 1789 সালে ফ্রান্সের সামন্ততন্ত্র ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়, বিলুপ্ত হয়। দাসত্ব ব্যবস্থা সম্পূর্ণ বিলুপ্ত করা হয়। সমতার নীতি গ্রহণ করা হয়। শ্রেণী বৈষম্য বিলুপ্ত হয়ে যায়। কারণ এই যে শ্রেণী ব্যাপারটা ছিল, এরা হচ্ছে সেকেন্ড এস্টেট, অর্থাৎ এরা একটু বেশি মর্যাদাপূর্ণ, থার্ড এস্টেট একটু কম মর্যাদাপূর্ণ, এই জিনিসটা পুরোপুরি এখানে নষ্ট হয়ে যায়। এই সময় আরো একটা ঘটনা ঘটে। প্যারিসে গমের দাম প্রচন্ড বেশি ছিল, ইভেন পুরো দেশেই গমের দাম বা খাদ্যশস্যের দাম প্রচন্ডই বেশি ছিল। প্যারিসে এখানে খুব বেশি দাম হয়ে যায়। তখন 5ই অক্টোবর প্রচুর মহিলা ভার্সাইতে যায় এবং রাজার যেখানে প্রাসাদ ছিল এখানে ভার্সাইতে, সেখানে গিয়ে আবেদন জানান যে এই দাম কমাতে হবে, কমানো উচিত। রানী এখানে উত্তর দেন, মানে সেই সময় যিনি রানী ছিলেন তিনি উত্তর দেন যে না, এরকম করা যাবে না। তখন সেখানে অসন্তুষ্ট হয়ে পড়ে এই মহিলারা। তারা কি করছে, রাজা, রানী এবং তার পুত্র যারা ছিল, পুত্রকন্যা যারা ছিল, তাদের সকলকে নিয়ে প্যারিসে আসে, যে বলে আমরা যে অবস্থায় রয়েছি তোমাদেরও সেই অবস্থাতেই থাকতে হবে। তোমরা আমোদ প্রমোদে থাকবে আর আমরা কষ্টে থাকবো, খাদ্য পাবো না, সেটা তো হতে পারে না। তোমরাও এসে দেখো যে আমরা কি কষ্টে রয়েছি। তো এরকম একটা ঘটনা ঘটে। এটা তো হচ্ছে বাস্তিল দুর্গ। তো এই ঘটনাটা খুব ফেমাস ঘটনা, বাস্তিল দুর্গের পতন। কারণ এইটার পরে ফরাসি বিপ্লবে একটা বিশাল গতি সঞ্চার হয়, মানুষের মধ্যে একটা উদ্দীপনা হয় যে দেখো, আমাদের হাতে এখন পাওয়ার রয়েছে, আমরা চাইলে রাজার যেটা সব থেকে শক্তিশালী জায়গা সেটাকেই ভেঙে দিতে পারি, যেটা দুর্দশার প্রতীক সেটাকে ভেঙে দিয়েছি। তো এই জিনিসটার ফলে মানুষের মধ্যে প্রচন্ড উদ্দীপনা সৃষ্টি হয় এবং এখান থেকে ফ্রান্সের যে ফরাসি বিপ্লব সেটা একটা বিশাল গতি লাভ করে এবং এই দিনটা আজও ফ্রান্সে সেলিব্রেট করা হয় জাতীয় দিবস হিসেবে। এবং আরো একটা জিনিস বলতেই হবে, এরপরেই রাজতন্ত্র এবং অভিজাততন্ত্র যে ব্যবস্থাগুলো ছিল সেই সমস্ত কিছুতে সংকট তৈরি হয়, তারা নিজেরাই আত্মসমর্পণ করে। এবার হচ্ছে জাতীয় সংবিধান সভা তৈরি। টেনিস কোর্টের শপথে এটা বলা হয়েছিল যে আমরা ফ্রান্সের জন্য একটা নতুন সংবিধান তৈরি করব, রাজা প্রধান হবে না, রাজতন্ত্র প্রধান হবে না, সংবিধান প্রধান হবে। তো সেই কারণে একটা সংবিধান কমিটি তৈরি হয় সংবিধান রচনার জন্য 27 জুলাই 1789 খ্রিস্টাব্দে। সরি, এটা 27 জুলাই হবে না, 7ই জুলাই, একটু গন্ডগোল হয়ে গেছে। 7ই জুলাই, এটা ঠিক করে নেবে। 7ই জুলাই একটা কমিটি তৈরি হয় এবং 9ই জুলাই 1789 খ্রিস্টাব্দে যেটা সংবিধান সভায় রূপান্তরিত হয়। সংবিধান সভা মানে বুঝতে পারছো যে এরা সংবিধান তৈরি করবে। এই সবার অধিকাংশ যারা সদস্য ছিল তারা বুর্জোয়া। এখানে নিচের মানে তৃতীয় সম্প্রদায়ের বাকি যারা অংশ ছিল, কৃষক বা ফাঁকুলোদ যাদের বলা হয়, সাধারণ মানুষ, তাদের খুব একটা বেশি প্রতিনিধিত্ব ছিল না। মেনলি এখানে বুর্জোয়ারাই ছিল এবং এখানে বেশ কিছু
প্রধান ব্যক্তি হচ্ছে মুনিয়ে এবং মোলেথ, এই নামগুলো ইম্পর্টেন্ট। এরপরে বার্নাব, ডুপো, চার্লস ল্যামেথ এরা ছিলেন, এবং রোবস্পিয়ার ইনি একজন বিখ্যাত ছিলেন, এই নেতা ছিলেন। আবে সিয়েস, লাফায়েত, মিরাবু এরা প্রত্যেকে এই সবার মধ্যে ছিলেন। 2 বছর ধরে তারা সংবিধান রচনা করে এবং ফাইনালি একটা সংবিধান তৈরি হয়, এবং 1789 থেকে 91 খ্রিস্টাব্দের মধ্যে তারা সামাজিক এবং অর্থনৈতিক সংস্কার চালু করে, যে সমাজে ভালো করা হোক, অর্থনৈতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটার থেকে নতুন কিছু করতে হবে, সংস্কার করতে হবে, সেই সমস্ত কাজ করে। এটা হচ্ছে ফ্রান্সের সংবিধান, যেটা সেই সময় লিখিত হয়েছিল, দেখতে পাচ্ছ ফরাসিতে লেখা, সেটা আমরা পড়তে পারবো না, কিন্তু যাই হোক এইটাই। যাই হোক, এরপরে এখানে সংবিধান যেটা তৈরি হয় সেখানে কি কি বলা হয়, যে মানবাধিকার ঘোষণা করা হয়, এই সমস্ত জিনিসগুলো, হিউম্যানিটি, এইগুলোই ফরাসি বিপ্লবের মেন, এবং এইখান থেকেই পৃথিবীর অন্যান্য অনেক দেশ সেগুলো ঘোষণা গ্রহণ করে। যেমন মানবাধিকার ঘোষণাও এখানে করা হয়, সমস্ত মানুষের সমান অধিকার রয়েছে সেটা দেখা হয়। রাজতন্ত্রকে পুরোপুরি খতম না করলেও রাজতন্ত্রের যে পাওয়ার ছিল, রাজার যে পাওয়ার ছিল, সেটা অনেকাংশে কমিয়ে দেওয়া হয়। উচ্চপদস্থ ব্যক্তিদের পদবি দেওয়ার যে পদ্ধতি সেটা বিলুপ্ত করা হয়। বিচার বিভাগকে পুনর্গঠন করা হয়। এবার থেকে বলা হয় যে নতুন কেন্দ্রীয় এবং স্থানীয় আদালত গঠিত হবে এবং সেখানে বিচারকদের নির্বাচন করা হবে। এর ফলে কি হবে, বিচারকরা ইন্ডিপেন্ডেন্টলি বিচার করতে পারবে, কাউকে পক্ষপাতিত্ব করবে না। এটা হয়। নির্যাতনের এই সময় যে সমস্ত পদ্ধতি ছিল সেগুলোকে কমিয়ে দেওয়া হয়, ধর্মীয় সহনশীলতার নীতি গ্রহণ করা হয়, এই যে সংবিধানটা তৈরি হয় তার মাধ্যমে। এবং যখন সংবিধান তৈরি হয় 1791 সালে, যে সংবিধান সভা, জাতীয় পরিষদটা তৈরি হয়েছিল, যারা সংবিধান তৈরি করছিল, সেটাও ভেঙে যায়। কারণ ভেঙে স্বাভাবিকভাবেই সংবিধান তৈরি হয়ে গেছে, তাহলে আর সেই অর্গানাইজেশনটার কি কাজ রয়েছে, তো সেই জন্য সেটাকে ভেঙে দেওয়া হয়। তো এবার থেকে সংবিধানের দ্বারা শাসন হবে ফ্রান্সে, সেরকম ঠিক করা হয়। তো এই হচ্ছে আজকের টপিক। বাকি যে অংশটুকু রয়েছে ফরাসি বিপ্লবে, সেটা নেক্সট দিনের ক্লাসে শেষ করবো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ক্লাসটা ভালো লাগে প্লিজ একটু লাইক করো, এবং অনেকেই সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আমি আরো নতুন ভিডিও, আমি জিওগ্রাফির উপরে ভিডিও আনবো খুব তাড়াতাড়ি, তোমরা এখান থেকে অনেকটা হেল্প পাবে। তো যদি তোমরা নোটিফিকেশন পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং চ্যানেলটা একটু শেয়ার করো যদি তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগে। যদি তোমরা এই পিডিএফটা পেতে চাও তাহলে জিকে একাডেমির টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। দা জিকে একাডেমির নাম নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, টেলিগ্রাম চ্যানেল বলে লেখা রয়েছে, সেখানে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। এছাড়াও অন্যান্য জায়গাতে ফেসবুক পেজে আমাকে একটু ফলো করে নিও। দা জিকে একাডেমি নামে ফেসবুক পেজ রয়েছে, যাদের ফেসবুকে রয়েছে প্লিজ একটু এখানে ফলো করে নিও। তাহলে নেক্সট দিনের ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস।